সোফায় বসে মোবাইল স্ক্রল করেছে মেহরজ। তার সামনের সোফায় বসে আছে ফাহিম। ফাহিমের চোখ মুখ গম্ভীর। শাহিদা খাতুন এসে সন্ধ্যায় চা নাস্তা দিয়ে গেছে ড্রয়িং রুমে। মেহেরাজ একটা বিস্কুট নিয়ে কামড় দিতে ফাহিম বলে ওঠে, তুই ডিভোর্স পেপারে ছিললি কেন? এমনি এমনি মানে কত তাড়া দেখিয়ে কয়েক ঘন্টা রেডি করিয়েছিস আমাকে দিয়ে, সেখানে বাইরের উকিল দিয়ে করালে ডেটের পর ডেট ফেল। তুই আমার কষ্টের পানি ঢেলে দিলি। তোর ডিভোর্স দিলে খুশি হতি, তা নয় কিন্তু কেন ছিলি সেটা তো বলবি। মেহেরজ টি টেবিলের উপর থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চায়ে চুমুক বসালো, তারপর বলল, আন্টির হাতে চার স্বাদ এখনো আগের মতোই আছে, কিন্তু আমি তোকে অন্য কথা জিজ্ঞেস করেছি, কেন ছিলি বল। ইচ্ছে হয়েছে তাই। ফাহিম বেশ কিছুক্ষণ চুপ রইল। সে জেনেই ছাড়বে কেন ছিল মেহেরজ এ পেপার। কি এমন হলো যে মত বদলে ফেললো? ফাহিম গলা খেকারি দিয়ে আবারও কিছু বলতে যাবে, তার আগে মেহেরজ বলল, দয়া করে তোর রেডিও বন্ধ কর। আমার বউ, আমি ডিভোর্স দেব কি দেব না আমার ব্যাপার, তাই ছেড়েছি। তোর পরিশ্রমিক লাগবে বলিস দিয়ে দেব। তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস। আমি ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। মেহেরজ বিরক্ত হয়, এই ছেলে শুধরাবে না। মেহেরজ চা শেষ করে ফাহিমকে বলে, দলিল রেডি কর। যে শ্রেয়সী শেখ যদি আমার থেকে বিচ্ছেদ চায়, তাহলে কাবিননামার টাকার সাথে আমার সাথে আরো 100 বছর একসাথে সংসার করা লাগবে। আর পুরো একটা ফুটবল টিম বানানো লাগবে, যার সব কয়েকটা ডিএনএ হবে আমার। আর তোর পারিশ্রমিক দিয়ে দেব ফ্রি, কাজ আমি করিয়ে নেব না। কথাটা বলেই মেহেরজ নিজের ঘরে চলে যায়। এদিকে মেহেরজ চলে যেতে ফাহিম মাথায় হাত দিয়ে বীর, ফুটবল টিম বানাবো? নেভি চাকরি করলে কি সব পাগল হয়ে যায়, নাকি বউয়ের শোকে তুই একা পাগল হয়েছিস বলে আমাকেও বানাবি? পুর দিগন্তের আলোয় রেখা দেখা দিয়েছে, হলদেটে আলোয় পুরো আকাশ চকচক করেছে। পাখিরা কিচির পিচির করেছে, বাগানের ফুলেগুলো ফোটা শুরু হয়ে গেছে। ছাদের কিনারায় বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে শ্রেয়সী, চোখগুলো ফুলের লাল হয়ে গেছে। সারা রাত ঘুম হয়নি, খুব কেঁদেছে। মাথা চওড়া দিয়ে উঠেছে অতি বলা সবার কথাগুলো। নিশ্চয় মেয়েটা দেখতে খারাপ, হয়তো মেয়েটা চরিত্র খারাপ, হয়তো মেয়েটার কোনো প্রাক্তন ঝামেলা করেছে, হয়তো বাড়ির লোক খারাপ, আরো কত কি, যে কথাগুলো কখনো কল্পনা করেনি সেই কথাগুলোই শুনেছে শ্রেয়সী। শ্রেয়সীর কোনোদিনও বিয়েতে রাজি ছিল না। একদিন স্কুল থেকে বাড়ি এসে শুনলো তার বিয়ে। ছেলেপক্ষ দেখতে এসেছে। তখন তার মা বলেছিল, দেখতে এলে কি বিয়ে ঠিক হয়। পরে বুঝতে পারে ছেলেপক্ষ তার বাবা পুরনো বন্ধু, অনেকবার দেখেছে, আর সেজন্যই তার ছেলের জন্য তাকে চেয়েছে। কিন্তু শ্রেয়সী যেটা কল্পনাও ভাবেনি, সেটা ছিল সেই দিন রাতে তার বাবা বলে আগামীকাল তার বিয়ে। শ্রেয়সী সেই দিন অনেক কেঁদেছিল। যদিও আলতাফ শেখ তার একমাত্র মেয়েকে এত ছোট বয়সে বিয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, তবুও বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেনি। কিভাবে করবে? ছেলে যে নেভি একজন অফিসার, এমন একজন কি কোনো বাবার হাতছাড়া করতে চায়? তাই নিজের বন্ধুর উপর ভরসা করেই তুলে দেয় নিজের মেয়ের হাতে হাত, বন্ধু ছেলের হাতে। শ্রেয়সী মাথায় ঘোমটা থাকায় সেই দিন ছেলের মুখ দেখতে পায়নি, তবে আশেপাশে কিছু মানুষের কথা শুনেছিল ছেলে নাকি চাঁদের মতো সুন্দর। শ্রেয়সী মনে কল্প কল্পলোকে আঁকিয়ে ফেলেছিল ছেলেটিকে, তবে শ্রেয়সী ভাবেনি শ্বশুরবাড়ি গিয়ে তার ঘরে পা রাখা মাত্রই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। এই ট্রামা থেকে বের হতে শ্রেয়সীর সময় লাগেও শ্রেয়সী প্রতিটা মানুষের যন্ত্রণা দায়ক কথাগুলো মনে রেখেছে। বিয়ের 2 দিন পর যখন শ্রেয়সী ডিভোর্স পেপারে স্বামীর সিগনেচারে দেখেছিল, তখন বুঝেছিল ওই পুরুষ আসলে বাবা মায়ের মন রাখতে বিয়ে করেছে। তার কাছে বিয়ে মানে ছেলে খেলা, তবে শ্রেয়সীর কাছে তো ছিল না। তবুও সেই দিন
সিগনেচার করেছিল সেই অদেখা পুরুষটাকে তার ঘৃণার পাত্রের প্রথম স্থান দিয়ে। আর সেই দিন তাকেই কিনা কলেজে দেখে প্রথম দেখায় শ্রেয়সী কাশ খেয়েছিল। মনের মাঝে তুফান উঠেছিল। শ্রেয়সীর চোখ ভিজে আসে, টপ টপ করে পানি পড়ে। উত্তর মেলে না। কেন দেখা হলো তার সাথে আবার তার? অদেখা মানুষটা অদেখায় থাকতো। এই মেহেরাজ মির্জা কেন ওই কাপুরুষ লোকটা হলো? কেন এসেছে সে তাকে আবার কষ্ট দিতে? তার জীবন কি কলঙ্ক কম পড়ে গেছে? আবারও কলঙ্কিত করতে এসেছে। হাতের তালু দিয়ে চোখ মুছে নেয় শ্রেয়সী। কাল রাতে ইরুকে মেহেরজের আসল সত্য বলার পর ইরুও অবাক হয়েছিল। ইরু শ্রেয়সীকে সান্ত্বনা দিয়েছে অনেক, তবে শ্রেয়সী কি সেই সান্ত্বনা শুনেছে? শ্রেয়সী তো ওই ঘৃণিত কাপুরুষটাকে ভুলে গিয়েছিল, প্রায় ভুলেছিল সেই ডিভোর্সি মেয়ে নামক কলঙ্কের কথা। তাহলে কেন আল্লাহ তাকে আবার ওই মানুষটার সামনে দাঁড় করালো? শ্রেয়সী জানে না। বুক ভাঙা কান্না আসছে শুধুই। নিচ থেকে মায়ের ডাকে শ্রেয়সী চোখ মুছে নিচে চলে আসে। সেই ফজরের নামাজ পড়ে ছাদে এসেছে। এখনো হয়তো 7টা বেজে গেছে। শ্রেয়সী ডাইনিং টেবিলে এলো। এতদিনে খোপা করে রাখা চুলগুলো আজ ছেড়ে দেওয়ায় হাঁটুর উপর সামনে চুলগুলো আজ এলোমেলো। মুখটা শুকনো, মাথা বড় বড় করে কাপড় দেওয়া শ্রেয়সীর চোখ জোড়ায় হঠাৎ দেখা যাচ্ছে না। প্রতিদিনের মতো বাবা ভাইয়ের সাথে খেতে বসে শ্রেয়সী। আজ টেবিলেটা নিশ্চুপ। খেতে খেতে হঠাৎ স্বামী বলে, এই মাথা নিচু করে খাচ্ছিস কেন? আর তোর চুল খোলা, মাথার কাপড় দেওয়ার কোন মুখে ঢেকে? বলেছি না খাওয়ার সময় চুল বেঁধে রাখবি। শ্রেয়সী শুধু মাথা নাড়ায়। সিয়ামের খটকা লাগে, তাই পাশে উঠে গিয়ে শ্রেয়সীর পাশে চেয়ার টেনে বসে। শ্রেয়সী কিছুটা কেঁপে উঠে। সিয়াম বাবার দিকে একবার তাকিয়ে শ্রেয়সীর মাথায় কাপড় টান দিতে সবার চোখে পড়ে ফর্সা মুখে ফুলে ওঠা লাল চোখে জোড়া, এখনো লাল। সিয়ামে আর বুঝতে বাকি থাকে না এর কারণ কি। সিয়াম খাবার প্লেটে সরিয়ে হুঙ্কার দিয়ে বলে, তুই ওই কুত্তার বাচ্চার জন্য কেঁদে চোখ ফুলিয়েছিস? তোকে বলেছি না পুরনো কথা ভুলে যেতে? কেমন সাহসে কেঁদেছিস তুই? শ্রেয়সী কেঁপে ওঠে। খাদিজা খাতুন ও ভয় পায় ছেলের এমন রাগ দেখে। তিনি এগিয়ে এসে কিছু বলতে যাবেন, তার আগে সিয়াম আলতাফ শেখে বলে, আব্বু তুমি দোকানে যেও, আমি মির্জা বাড়িতে যাব। আমার বোনকে কাঁদিয়ে শান্তি হয়নি, একবার ডিভোর্স দে। আবার কি কারণে এসেছে সব হিসাব ক্লিয়ার করেই আসবো। সিয়াম এবার শ্রেয়সীর দিকে তাকিয়ে কড্ড কণ্ঠে বলে, তোকে না বলেছি তোর কোনো অতীত ছিল না? আমি আব্বুকে বারবার বলেছিলাম বিয়ে না দিতে, তখন একবার শুনলেও আমার কথা তোর আজ আর কাঁদা লাগতো না। তবে তোর ভাই বেঁচে থাকতে তোর চোখের পানি পড়তে দেবে না। কথাটা বলেই সিয়াম আর দাঁড়ালো না, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সিয়াম যেতে ঠোঁট কামড়ে কেঁদে ওঠে শ্রেয়সী। তার তো মেহেরজের কথা মনে হয় না, হয়তো আশেপাশে মানুষের বলা তিক্ত কথা গুলোর গুলোর কথা, যার শ্রেয়সীকে ভীষণ যন্ত্রণা দেয়। ভোর ভোর ঘুম থেকে উঠে গেছে মেহেরজ। ফোনের রিংটোনের শব্দ ঘুমে শুয়ে গেছে তার, তাই ঘরের বেলকুনিতে হাঁটাহাঁটি করেছে। বাড়ি থেকে একবার দাদা নয়তো মা কল দিচ্ছে। মেহেরজ বিরক্ত হয়ে ফোনের এরোপ্লেন মোড চালু করে রেখে দেয়। বাড়ির সকলেই জানে মেহেরজ প্রচন্ড জেদি, আর এই জেদ এর কারণেই মেহেরজ আর্মি ট্রেনিং ছেড়ে নৌবাহিনীতে গেছে। ছেলে ছোট থেকেই মেহেরজের গম্ভীর প্রকৃতি আর প্রচন্ড জেদি। যেটা তার পছন্দ হবে সেটা সে নিয়েই ছেড়ে ছোট্ট থেকে। সেই জিনিস একান্তই তার। কেউ হাত দিলে তার হাত কামড়িয়ে মেরে ধরে লাল করে দিত। সেই জন্য মেহেরজের ছোট্টবেলার বন্ধু সংখ্যা ছিল কম। মেহের মেহেরতাজ যেমন কারো জিনিসের হাত দেবে না, তেমন তার জিনিসও কেউ হাত দিতে পারবে না। এটাই তার রুলস, আর এই রুলস আজও আছে। ছোট থেকে মেহেরজের জেদ, এর পাশাপাশি ছিল রাগ। একবার রেগে গেলে শারমিন খাতুন বাদে মেহেরজকে কেউ ঠান্ডা করা মুশকিল হয়ে যেত। মেহেরজ বারবার দাদির কাছে শান্ত, তাই তো দাদি ওকে এত ভালোবাসেন। মেহেরজ বারান্দা থেকে ঘরে চলে আসে। নিজের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে যেতেই হাতে পড়ে শ্রেয়সীর সেই নুপুরটা। সকাল সকাল মেহেরজের মুড ভালো হয়ে যায়। বিরক্তি কেটে গিয়ে গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে।
মেহরজ বিড় করে বলে, আমি কামিন মাই ওয়াইফ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা। চলবে।